বলে ধর্ম যা যা রাষ্ট্রসভার, এটা বলা যাবে না? না না, এটা বলা যাবে না। ধর্ম যা যার না, যার যার ধর্ম ঠিক আছে, রাষ্ট্র ধর্ম অনুসারে হইতে। কারণ কোনো ব্যক্তি রাষ্ট্রকে গণতান্ত্রিক হইতে পারে না। কেন? সব জায়গাতে আপনি গণতন্ত্র মানে ক্ষমতা আসার ক্ষেত্রে আপনি বলেন যে বেশিরভাগ মানুষ তার ক্ষমতা থাকবে, তো বেশিরভাগ মানুষের দিনটা মানেন। এখানে আসে না আপনি এখানে বড় দেউলিয়া হয়ে গেছেন, ওখানেও দেউলিয়া করেন যে হাসিনা পাইছে 70টা সিট, খালেদা পাইছে কয়টা 20টা সিট, 10টা পাইছে অমুকে। তো আমরা 70 দিন আমি রাজত্ব করি, 30 দিন ও, 10 দিন ও, তো না সঙ্গে একটা আবার না আপনার কথাটা ঠিক আছে, আপনি সবের সমান ব্যবহার করতেছেন। ওখানে যাইয়া ক্ষমতা দখলের ক্ষেত্রে ঠিকই আমি সংখ্যাগরিষ্ঠ, আর এখানে যখন দিনের কথা আসবে সংখ্যাগরিষ্ঠতা না। এখন আপনি সবারই কি সবারই সমান অধিকার দিতেছেন। পাগলাই পাইছেন নাকি? আমার অধিকার কমে গেল না? আমার অধিকার কমে গেল না? তো আপনি আমার জুলুম করতেছেন না, এটা বৈষম্য না? বৈষম্য গেলে ওখানে হইলো, সব জায়গাতে বৈষম্য হয়, এখানে বড় বৈষম্য হচ্ছে। যেটা না বুঝে আপনি কি করতেন, ফালতু কাম করেন কেন? যেটা বুঝেন না এটা করেন, বলেন কেন? জাহালাত বলা হয় এগুলি বেশিরভাগ, দিন সম্পর্কে অজ্ঞ যারা এটা এই বলে থাকে। সবসময় মনে রাখবেন, এ দেশ মুসলমানদের অধিকার সবার, এটা খুব ভালো মতো মাথার মধ্যে রাখবেন। এখানে আমরা বলি কি ধর্ম যার যার, রাষ্ট্র সবার না, কাজী রাষ্ট্র মুসলমানের, অধিকার সবার, এটা আমাদের মাথার মধ্যে রাখতে হবে। আপনাদের একটা গোপন কথা বলে দেই, বাংলাদেশের মুসলমান সমাজের একটি অংশ মনে প্রাণে বিশ্বাস করেন যেহেতু বাংলাদেশ রাষ্ট্রে 90% মানুষ মুসলমান, তাই বাংলাদেশ একটি দারুল ইসলাম। এই দারুল ইসলামে আমরা মুসলমানরা হচ্ছি প্রথম শ্রেণীর নাগরিক এবং এই রাষ্ট্রের উপর মুসলমানদের হক অন্য ধর্মের মানুষ হতে বেশি। আমরা যারা মুসলিম আছি তারাই বাংলাদেশের প্রকৃত মালিক, আর বাংলাদেশ রাষ্ট্রে বসবাসরত অন্য সকল ধর্মের মানুষরা মূলত দ্বিতীয় শ্রেণীর নাগরিক। তাদের অবস্থা হচ্ছে তারা বাংলাদেশের প্রোটেক্টেড মাইনরিটিজ অর্থাৎ সংরক্ষিত সংখ্যালঘু। যদি তাদের কোনো দাবি থাকে তবে তারা সংরক্ষিত সংখ্যালঘু এবং দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে বাংলাদেশের আসল মালিক এবং প্রথম শ্রেণীর নাগরিক মুসলমানদের কাছে চাইবে। তাদের ব্যাখ্যা অনুযায়ী বাংলাদেশ নামক এই ভূখণ্ডে অবস্থিত এই দারুল ইসলামে আমরা মুসলমানদের সাথে সকল অমুসলিমদের একটিমাত্র সম্পর্ক স্থাপিত হবে, আর সেটি হচ্ছে তারা মেহকুম আর আমরা হাকেম, অর্থাৎ অমুসলিমরা মুসলিমদের পরাধীন থাকবে। আর যে সকল অমুসলিমরা এই দারুল ইসলামের বাহিরে আছে, অন্যভাবে বললে যে সকল অমুসলিমরা দারুল কুফর বা দারুল হারবে বসবাস করছে, তাদের সাথেও আমরা মুসলমানদের একটি সম্পর্ক হবে, আর সেটি হচ্ছে তাদেরকে মুসলমানদের মেহকুম বানাতে হবে, যেখানে আমরা মুসলমানরা তাদের হাকিম হব। তাদের মতে আমরা মুসলমানরা যখন জাতি হিসেবে যথেষ্ট শক্তিশালী হব, তখন আমরা দারুল ইসলাম এবং দারুল হারবের সকল অমুসলিমদের মেহকুম বানাবো। কিন্তু ওনারা বর্তমান বিশ্বের রাজনৈতিক প্রেক্ষাপটে এই কথা বলতে ভয় পান, কারণ এমন কথা প্রকাশ্যে বললে মানুষ কি বলবে, রাজনীতিতে নিজেদের কিভাবে প্রতিষ্ঠা করবে, এমনকি অধিকাংশ মুসলমানরাও তাদের সম্পর্কে খারাপ ধারণা পোষণ করবে। এমন কথা প্রকাশ্যে বললে তাদের গায়ে ফ্যাসিবাদের তকমা লাগবে। বিপরীতে আমরা বাংলাদেশের অধিকাংশ মুসলমানরা যারা বলছি যে বাংলাদেশের সকল মানুষের সাথে আমরা মুসলমানদের সম্পর্ক হচ্ছে, আমরা সবাই মানুষ হিসেবে, বাংলাদেশি হিসেবে সম অধিকারের ভিত্তিতে এই রাষ্ট্রের নাগরিক। এখানে কেউ দ্বিতীয় শ্রেণীর নাগরিক নয়। তবে হ্যাঁ, আমরা মুসলিম হিসেবে এই সত্য ধর্ম অমুসলিম ও নাস্তিকদের সামনে উপস্থাপন করব, তাদেরকে সত্য ধর্ম গ্রহণের দাওয়াত দিব, সৃষ্টি জগতের স্রষ্টার সামনে বিনয়ী থাকার আহ্বান জানাবো। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের এই কথাগুলো মুসলমানদের সেই অংশের বুদ্ধি, মন ও চিন্তার কাছেও যেতে পারে না। তাদের কাছে এই কথাগুলো কেন জানি একদমই অপরিচিত, যেন তারা তাদের দিমাগকে ফিকি ঢঙে দুই ভাগে ভাগ করে রেখেছে, এক ভাগ দারুল ইসলাম আর অন্য ভাগ দারুল কুফর বা দারুল হারব। তারা মনে করে যে যখনই তারা সামরিক শক্তি অর্জন করতে পারবে তখনই মুসলমানরা হবে হাকেম আর অমুসলিমরা হবে মেহকুম। আপনাদেরকে আরেকটি গোপন কথা বলে দেই, আর সেটি হচ্ছে মুসলমানদের এই ক্ষুদ্র অংশটি বর্তমান বিশ্বে প্রতিষ্ঠিত জাতিরাষ্ট্রগুলোকে গ্রহণ করে না।
তার ফিকি চিন্তাধারা এবং মতাদর্শে জাতিরাষ্ট্রের কোনো ধারণা অস্তিত্বে থাকতে পারে না। আমরা যারা বলছি যে মুসলিম অমুসলিম সকল মানুষ নাগরিক হিসেবে সমান এবং দেশের সকল নাগরিক দেশের মালিকানায় সমান অংশীদার, এই কথাগুলো মুসলমানদের সেই অংশের কাছে অর্থহীন আলাপ। ঠিক যেমন ভারতের হিন্দুত্ববাদীদের কাছে এই কথাগুলো কিছু অর্থহীন আলাপ, ঠিক যেমন ইউরোপ আমেরিকার হোয়াইট সুপ্রিমেসিস্টদের কাছে এই কথাগুলো কিছু অর্থহীন আলাপ, ঠিক যেমন ইসরায়েলের কট্টর জায়োনিস্টদের কাছে এই কথাগুলো কিছু অর্থহীন আলাপ, ঠিক যেমন মিয়ানমারের কট্টরপন্থী বৌদ্ধদের কাছে এই কথাগুলো কিছু অর্থহীন আলাপ। মুসলমানদের এই অংশটির মধ্যে কেউ কেউ এটাও বলেন যে আমরা মুসলমানদের উপর দায়িত্ব ছিল আমরা অমুসলিমদের উপর আধিপত্য প্রতিষ্ঠা করব। তবে বর্তমান যুগে যেহেতু মুসলমানরা সামরিক শক্তির জোরে আধিপত্য প্রতিষ্ঠা করতে অক্ষম, তাই যখনই আমরা এমন কোনো ভূখণ্ড পাব যেখানে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ, তখন আমাদের উচিত হবে সেখানে আধিপত্য প্রতিষ্ঠা করা। অর্থাৎ যদি সামরিক শক্তির জোরে এমনটা করা সম্ভব না হয়, তবে সংখ্যার জোরে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আধিপত্য প্রতিষ্ঠা করা। আফগান পাকিস্তান সীমান্ত অঞ্চল চিত্রালে তৈরি আফগানি পাকুল বা পাশতুন টুপি সংগ্রহ করতে আমাদের দ্য বিলিভার সুক ফেসবুক পেজে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করুন। অর্ডার করতে নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করুন। আধুনিক পৃথিবীতে জাতিরাষ্ট্রের উদ্ভব হয়েছে কিছু সামাজিক চুক্তির মধ্য দিয়ে, যেখানে প্রতিটি ভৌগোলিক সীমারেখায় বসবাসরত সকল মানুষ, হোক তারা বিভিন্ন জাতি, গোষ্ঠী, ধর্ম অথবা বর্ণের, সকলেই এই সামাজিক চুক্তিতে চুক্তিবদ্ধ। যেহেতু দেশের সকল ধর্ম, বর্ণ এবং জাতিগোষ্ঠীর মানুষ সামাজিকভাবে এই চুক্তিতে চুক্তিবদ্ধ, তাই তাদের সকলে এই চুক্তিগুলো মেনে চলতে বাধ্য। আর এই চুক্তিগুলোর মধ্যে প্রধানতম চুক্তিটি হলো একটি নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসরত সকল মানুষ উক্ত ভূখণ্ডের মালিক। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষ তারা তাদের রাজা, মহারাজা, বাদশাহ, শাহেনশাহকে পরাজিত করে নিজেরা প্রজা থেকে রাজা হয়েছে। রাজাদের কাছ থেকে ভূখণ্ডের মালিকানা সত্ত্ব ছিনিয়ে নিয়ে নিজেরা মালিক হয়েছে। সার্বভৌম রাজাকে পরাজিত করে নিজেরা সার্বভৌম হয়েছে। সুতরাং একটি ভূখণ্ডের বা একটি দেশের সকল ধর্ম, বর্ণ এবং জাতিগোষ্ঠীর মানুষ সামাজিকভাবে একটি চুক্তিতে চুক্তিবদ্ধ, আর তা হলো দেশের সকল নাগরিক দেশের মালিকানায় সমান অংশীদার। নাগরিকের সাথে অন্য নাগরিকের করা এই চুক্তি অনুযায়ী দেশের কোনো নাগরিক এমন কোনো সিদ্ধান্ত নিতে পারবে না যা কোনো নির্দিষ্ট ধর্মের, বর্ণের এবং জাতিগোষ্ঠীর মানুষকে দেশের মালিকানা হতে আংশিক হলেও বঞ্চিত করতে পারে। অন্যভাবে বললে সংখ্যাগরিষ্ঠ নাগরিক, হোক তারা কোনো ধর্মের, বর্ণের অথবা জাতিগোষ্ঠীর, তারা সংখ্যালঘিষ্ঠ নাগরিক যারা অন্য ধর্মের, অন্য বর্ণের অথবা অন্য জাতিগোষ্ঠীর, তাদের মালিকানা সত্ত্বকে চ্যালেঞ্জ জানাতে পারবে না। জন্মভূমিতে প্রত্যেক মানুষ সে তার জন্মসূত্রে এই মালিকানায় সমান অধিকার রাখে। আমাদের মনে রাখতে হবে যে দেশের মালিকানায় সকল নাগরিকের এই সম অধিকার প্রদত্ত নয়, বরং অর্জিত। জন্মভূমিতে জন্মের কারণে সে তার জন্মভূমির মালিকানায় সমান অংশীদার। যদি কোনো রাষ্ট্রে বসবাসরত সংখ্যাগরিষ্ঠ হিন্দু বা সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের মধ্যকার কোনো ব্যক্তি বা কোনো দল অথবা কিছু মানুষ এমনটা মনে করেন যে যেহেতু তারা সংখ্যায় ৮০ থেকে ৯০%, তাই তারা তাদের দেশের প্রথম শ্রেণীর নাগরিক আর অন্য ধর্মের মানুষরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক, তবে তাদের এই দাবি সকল নাগরিকদের মধ্যকার মূল চুক্তিকে ভঙ্গ করে। যদি সংখ্যালঘিষ্ঠদের এই মালিকানা সত্ত্বে সম অধিকারকে চ্যালেঞ্জ জানাতেই হয়, তবে সংখ্যাগরিষ্ঠদের মধ্যকার ওই ব্যক্তি দলকে প্রথমেই প্রকাশ্যে সকল নাগরিকদের সামনে ঘোষণা করতে হবে যে এখন থেকে তারা এই চুক্তি অস্বীকার করছেন এবং তারা এই চুক্তি মানেন না। তারা মানেন না যে কোনো দেশের সকল নাগরিক সমান হতে পারে। তাদের প্রকাশ্যে সকল নাগরিকদের সামনে ঘোষণা করতে হবে যে এখন থেকে তাদের নীতি হচ্ছে যারা এই সংখ্যাগরিষ্ঠ তারাই দেশের প্রথম শ্রেণীর নাগরিক আর বাকিরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক। যদি কোনো দল বর্তমান বিশ্বে প্রতিষ্ঠিত গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ হতে চায়, তবে তাদেরকে এই ঘোষণা দিয়েই রাজনীতি করা উচিত। অন্যথায় তাদের উচিত জোর যার মুল্লুক তার এই নীতি প্রয়োগ করা।
অর্থাৎ অনৈতিক পন্থায় সামরিক বল প্রয়োগ করে মানুষকে বাধ্য করতে হবে যেন রাষ্ট্রের সকল মানুষ এই চুক্তি ভঙ্গ করে এবং তাদের চাপিয়ে দেয়া নীতির আনুগত্য করে। চলুন একটি অ্যানালজির মাধ্যমে বিষয়টি স্পষ্ট করা যাক। ধরুন 10 জন ব্যক্তি মিলে একটি ভূমি ক্রয় করল। যেহেতু এই ভূমিটি এই 10 জন ব্যক্তি সমান পরিমাণ অর্থ প্রদান করে ক্রয় করেছে, তাই এই ভূমিতে প্রত্যেকের সমান মালিকানা থাকবে। তাদেরকে এই মালিকানা কেউ দান করেনি, বরং তারা তাদের এই মালিকানা সত্ত্ব অর্জন করেছে। এখন যদি এই 10 জন ব্যক্তির মধ্যে 7 জন কট্টর নাস্তিক হয় আর বাকি 3 জন হিন্দু, বৌদ্ধ এবং খ্রিস্টান হয়, তবে এই 7 জন নাস্তিক ব্যক্তি বাকি 3 জনের মালিকানাকে চ্যালেঞ্জ তো করতে পারবেই না, এমনকি তারা তাদের কথায়, আচরণে বা ভঙ্গিতে এমন ভাব প্রকাশ করতেও পারবেন না যে এই 7 জন নাস্তিক যেহেতু সংখ্যাগরিষ্ঠ, তাই তাদের মালিকানা সত্ত্বের প্রকাশ বেশি স্পষ্ট থাকতে হবে। আর বাকি 3 জন যেহেতু সংখ্যালঘিষ্ঠ, তাই তাদের মালিকানা সত্ত্ব কিছুটা অস্পষ্ট হলেও সমস্যা নেই। সুতরাং মালিকানা সত্ত্বের দাবি অনুযায়ী এই 7 জন ব্যক্তি কখনোই বাকি 3 জনের মালিকানা সত্ত্বকে খাটো করে দেখতে পারবে না। চ্যালেঞ্জ তো অনেক দূরের বিষয়। একইভাবে দেশের মালিকানায় সকল নাগরিকের এই মালিকানা সত্ত্বের অধিকার কারো দ্বারা প্রদত্ত নয়, বরং অর্জিত। জন্মভূমিতে জন্মের কারণে সে তার জন্মভূমির মালিকানায় সমান অংশীদার। সৃষ্টিকর্তাই একমাত্র সত্তা যিনি এই মালিকানাকে ছিনিয়ে নিতে পারেন, যেহেতু তিনি এই জগতের স্রষ্টা। এই জগৎ তারই দান। তিনি ব্যতীত কোনো মানুষ এই মালিকানা সত্ত্বকে চ্যালেঞ্জ করতে পারে না। এখন যদি কোনো দেশের 90% নাগরিক হিন্দু ধর্মাবলম্বী হয়, তবে সেই দেশের হিন্দু নাগরিকরা এমনটা মনে করতে পারবেন না যে তারা এই দেশের মালিকানায় অন্য ধর্মের মানুষের চেয়ে বেশি অধিকার রাখেন এবং অন্যদের তুলনায় তাদের মালিকানা সত্ত্বের প্রকাশ বেশি স্পষ্ট থাকতে হবে। তারা তাদের কথায়, আচরণে বা ভঙ্গিতে এমন মনোভাব দেখাতে পারবেন না যে সংখ্যালঘিষ্ঠ নাগরিকদের মালিকানা সত্ত্ব কিছুটা অস্পষ্ট হলেও কোনো সমস্যা নেই। একইভাবে যদি কোনো দেশের 90% নাগরিক ইসলাম ধর্মাবলম্বী হয়, তখন সেই দেশের মুসলিম নাগরিকরা এমনটা মনে করতে পারবেন না যে তারা এই দেশের মালিকানায় অন্য ধর্মের মানুষের চেয়ে বেশি অধিকার রাখেন এবং অন্যদের তুলনায় তাদের মালিকানা সত্ত্বের প্রকাশ বেশি স্পষ্ট থাকতে হবে। তারা তাদের কথায়, আচরণে বা ভঙ্গিতে এমন মনোভাব দেখাতে পারবেন না যে সংখ্যালঘিষ্ঠ নাগরিকদের মালিকানা সত্ত্ব কিছুটা অস্পষ্ট হলেও কোনো সমস্যা নেই। প্রশ্ন হতে পারে, নাগরিকদের এই মালিকানা সত্ত্বের দাবি কি ধর্মবিরোধী, বা এমন দাবি কি স্রষ্টাকে সরাসরি চ্যালেঞ্জ জানানো নয়? নাগরিকদের সার্বভৌমত্বের দাবি কি স্রষ্টার সার্বভৌমত্বকে অস্বীকার করা নয়? এর উত্তরে বলবো যে হাজার হাজার বছর ধরে তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপটে যখন রাজা, মহারাজা, বাদশাহ, শাহেনশারা নিজেদের জন্য ভূখণ্ডের মালিকানা সত্ত্ব এবং তাদের সার্বভৌমত্বের দাবি করেছিলেন, তখন তাদের এই সার্বভৌমত্ব এবং ভূখণ্ডের মালিকানা সত্ত্বের দাবি সৃষ্টিকর্তাকে চ্যালেঞ্জ জানানো ছিল না। ঠিক একইভাবে যখন নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসরত সকল নাগরিকরা তাদের নিজেদের জন্য সেই ভূখণ্ডের মালিকানা সত্ত্ব এবং তাদের সার্বভৌমত্বের দাবি করছে, তখন তাদের এই দাবিও সৃষ্টিকর্তাকে চ্যালেঞ্জ জানানো হবে না। স্রষ্টা হচ্ছেন পুরো জগতের প্রকৃত মালিক, যিনি এই বিশাল জগৎ সৃষ্টি করেছেন। প্রকৃত সার্বভৌমত্বের মালিক তো তিনিই। কিন্তু যেহেতু মানুষ অস্থায়ীভাবে স্রষ্টা প্রদত্ত এই জগতে বসবাস করছে, তাই তারা তাদের জন্য মালিকানা সত্ত্বের এবং সার্বভৌমত্বের দাবি করে। মানুষ যেভাবে জমির মালিক হয়, বাড়ির মালিক হয়, বাগানের মালিক হয়, গাড়ির মালিক হয় অথবা দোকান, কারখানা, কোম্পানির মালিক হয়, ঠিক একইভাবে ভূখণ্ডে বসবাসরত সকল মানুষ বা নাগরিকরা সম্মিলিতভাবে এবং সমভাবে উক্ত ভূখণ্ডের মালিক হয়। সার্বভৌমত্বের দাবিটিও একই রকম। তৎকালীন সময়ে রাজ্যের রাজা স্রষ্টার সার্বভৌমত্বকে স্বীকার করেই নিজে সার্বভৌমত্বের দাবি করতেন। যুদ্ধের মাধ্যমে রাজা কর্তৃক দখলকৃত ভূখণ্ডে রাজাই ছিলেন সার্বভৌম। রাজা তার ক্ষমতা বলে রাজ্যের সকল প্রজার উপর তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করতেন। একইভাবে রাষ্ট্রের নাগরিকরাও স্রষ্টার সার্বভৌমত্বকে স্বীকার করেই নিজেদের সার্বভৌমত্বের দাবি করেন। নাগরিকরা তাদের ক্ষমতা বলে একটি রাষ্ট্রে তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন। নাগরিকরা তাদের এই কর্তৃত্ব এবং ক্ষমতা বলেই রাষ্ট্রের জন্য একজন শাসককে নির্বাচন করেন। আর যদি কোনো রাষ্ট্র বা ভূখণ্ডে নাগরিকরা নাস্তিক হয়, যেমন চীন ও উত্তর কোরিয়া, সেখানে তারা অবশ্যই স্রষ্টার সার্বভৌমত্বকে স্বীকার করবে না। এখন আপনার যদি মনে হয়
যে আপনি ডান্ডার ভয় দেখিয়ে চীন ও উত্তর কোরিয়াকে স্রষ্টার সার্বভৌমত্ব স্বীকার করতে বাধ্য করতে পারবেন, তবে আপনার জন্য অনেক শুভকামনা রইল। তৎকালীন সময়ে রাজা মুসলমান হলে তিনি কোরআন অনুযায়ী আইন জারি করতেন, রাজা খ্রিস্টান হলে তিনি তাওরাত ও ইঞ্জিল অনুযায়ী আইন জারি করতেন, আর রাজা হিন্দু হলে হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী আইন জারি করতেন। একইভাবে বর্তমান আধুনিক রাষ্ট্রে বসবাসরত নাগরিকরা মুসলিম হলে কোরআনের আইন মেনে চলবে, খ্রিস্টান হলে তাওরাত ও ইঞ্জিলের আইন মেনে চলবে, আর হিন্দু হলে তাদের ধর্মগ্রন্থের আইন মেনে চলবে। ঠিক যেভাবে মুসলিম রাজ্যের প্রজারা কোরআনের আইন মেনে চলত, খ্রিস্টান রাজ্যের প্রজারা তাওরাত ও ইঞ্জিলের আইন মেনে চলত, আর হিন্দু রাজ্যের প্রজারা তাদের ধর্মগ্রন্থের আইন মেনে চলত। বর্তমান পৃথিবীতে যদি কোনো রাষ্ট্র বা ভূখণ্ডের নাগরিকরা নাস্তিক হয়, যেমন চীন বা উত্তর কোরিয়া, তাদেরকে ধর্মের আইন মানতে বলাটা অনর্থক এবং বোকামি। কেউ হয়তো বলতে পারেন যে কোথায় সেই চুক্তিনামা, কোথায় সেই চুক্তিপত্র যার মাধ্যমে বাংলাদেশের মুসলিম অমুসলিম সকল নাগরিকদের জন্য রাষ্ট্রের মালিকানায় সম অধিকার নিশ্চিত করা হয়েছে? এই প্রশ্নের একদমই সংক্ষিপ্ত উত্তর হচ্ছে, সামাজিক চুক্তি কোনো কাগজে কলমের কালি দিয়ে লিপিবদ্ধ করে রাখা বিষয় নয়। তাহলে সামাজিক চুক্তি কি? সামাজিক চুক্তি হচ্ছে এমন কতগুলো বিষয় যার উপর সমাজে বসবাসকারী সকল মানুষ সর্বসম্মতভাবে একমত থাকে। অর্থাৎ এমন কতগুলো বিষয় বা চুক্তি রয়েছে যেগুলো আমরা সমাজের সবাই মেনে চলি এবং সম্মান করি। এর কিছু উদাহরণ হচ্ছে, সমাজের কোনো মানুষ অন্য মানুষের জীবন, অন্য মানুষের সম্পদ এবং অন্য মানুষের সম্মানের ক্ষতি করবে না। যারা মানুষের জীবন, মানুষের সম্পদ এবং মানুষের সম্মানের ক্ষতি করবে তারা অপরাধী বলে সাব্যস্ত হবে এবং তাদের শাস্তির মুখোমুখি করতে হবে। সুতরাং হত্যা করার পর কোনো হত্যাকারী আদালতে এই কথা বলতে পারবে না, আমি তো নিহত ব্যক্তির সাথে কোনো চুক্তি করিনি যে আমি তাকে হত্যা করব না। ডাকাতির পর কোনো ডাকাত আদালতে এই কথা বলতে পারবে না যে আমি এই বাসায় ডাকাতি না করার কোনো চুক্তি করিনি। সমাজে বসবাসকারী প্রত্যেক মানুষের অধিকার রয়েছে সে স্রষ্টাকে যেভাবে বিশ্বাস করতে চায়, যেই রূপে বিশ্বাস করতে চায়, যেই ঢঙে উপাসনা করতে চায়, সে তা করতে পারবে। যদিও তার এই বিশ্বাস এবং উপাসনার ঢং আমার কাছে অশুদ্ধ, মিথ্যা এবং পাপ। আমরা সকল মানুষ সর্বসম্মতভাবে একমত যে মানুষ হিসেবে আমরা সবাই সমান। সে নারী হোক অথবা পুরুষ, কালো হোক অথবা সাদা, গরিব হোক অথবা ধনী, সমাজের সকল স্তরের সকল মানুষ আমরা সবাই সমান। সমাজে বসবাসকারী প্রত্যেক মানুষ তার বড়কে সম্মান করবে আর ছোটকে স্নেহ করবে। যদি কেউ এমনটা না করে তবে সে সমাজের চোখে একজন ঘৃণ্য ব্যক্তি বলে চিহ্নিত হবে। সমাজে কেউ বিপদে পড়লে তার সাহায্যে সমাজের অন্যরা তাদের সাধ্য অনুযায়ী এগিয়ে আসবে। যদি কেউ তার সাধ্য থাকা সত্ত্বেও অন্যের বিপদে এগিয়ে না আসে তবে সে সমাজে ঘৃণ্য ব্যক্তি বলে চিহ্নিত হবে। এমন আরও অনেক বিষয় রয়েছে যার উপর সমাজে বসবাসকারী সকল মানুষ সর্বসম্মতভাবে একমত থাকে। এই সামাজিক চুক্তিগুলো আমরা সবাই মেনে চলি এবং সম্মান করি। সংক্ষিপ্ত উত্তর প্রদানের পর হয়তো এখনও অনেকের মনেই এই প্রশ্ন উত্থাপিত হবে যে আধুনিক রাষ্ট্রে বসবাসকারী নাগরিকদের মধ্যে বিদ্যমান সেই চুক্তিটি কোথায় এবং এই চুক্তি কখন কিভাবে অস্তিত্বে এলো। চলুন এবার এই প্রশ্নের একটি বিস্তারিত উত্তর দেয়া যাক। রাষ্ট্রে বসবাসকারী নাগরিকদের মধ্যে বিদ্যমান সেই চুক্তিটি কোথায় আছে তা খুঁজে বের করার জন্য আমাদের প্রথমে একটু জানতে হবে যে কি কি ধরনের রাষ্ট্র পৃথিবীতে ছিল এবং আছে, কিভাবে এই রাষ্ট্রগুলো অস্তিত্বে এলো, এই রাষ্ট্রগুলোর ভিত্তি কি ছিল। এই প্রশ্নগুলোর উত্তর পাওয়া গেলে আমরা রাষ্ট্রে বসবাসকারী নাগরিকদের মধ্যে বিদ্যমান সেই চুক্তিটিও খুঁজে পাব। চলুন তবে রাষ্ট্রের ধরন এবং এর ভিত্তি নিয়ে আলোচনা করা যাক। প্রায় 3000 বছর পূর্বে আরবের ভূমিতে একটি বিশেষ ধরনের রাষ্ট্র অস্তিত্বে আসে। এটি এমন রাষ্ট্র যা পৃথিবীর স্রষ্টা তার নিজের জন্য খাস করে নিয়েছেন। তিনি তার নিজের জন্য নির্ধারণ করেছেন। পৃথিবীর স্রষ্টা হিসেবে আল্লাহ তাআলা তার মহান আদেশে রিসালাতের বিশেষ বিধান অনুযায়ী এই রাষ্ট্রটি সৃষ্টি করেছিলেন। এই রাষ্ট্রটিকে এক ঈশ্বরবাদের মার্কাজ বা কেন্দ্র হিসেবে অস্তিত্বে আনা হয়েছিল। ফলে তাওহীদের অনুগত নয় এমন কেউ এই রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করতে পারত না। আর তা ছিল জেরুজালেম শহর ও তার চারপাশের অঞ্চল। 70 খ্রিস্টাব্দে এই রাষ্ট্রের অধিবাসীদের ধ্বংস করে দেওয়ার 600 বছর পর আল্লাহ তাআলা জাজিরাতুল আরব অর্থাৎ মক্কা ও তার চারপাশের অঞ্চলে আরেকটি রাষ্ট্র প্রতিষ্ঠা করেন।
পূর্বের ন্যায় এই রাষ্ট্রটিকেও রিসালাতের বিশেষ বিধান অনুযায়ী প্রতিষ্ঠা করা হয়েছিল, যা ছিল বিশুদ্ধ এক ঈশ্বরবাদের মার্কাজ বা কেন্দ্র। ফলে তাওহীদের অনুগত নয় এমন কেউ কিয়ামত পর্যন্ত এই রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করতে পারবে না। তবে নাস্তিক অমুসলিমরা সেখানে জিয়ারতের উদ্দেশ্যে বা কোনো কাজে যেতে পারবে। রিসালাতের বিশেষ বিধান অনুযায়ী আল্লাহ তাআলা কর্তৃক বাছাইকৃত এই দুটি রাষ্ট্র সম্পর্কে অন্য কোনো ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। দ্বিতীয় প্রকারের রাষ্ট্র ছিল রাজ্য আর সাম্রাজ্য। আমাদের মনে রাখতে হবে যে একটি রাজ্য একটি সার্বভৌম রাষ্ট্র, যার রাষ্ট্রপ্রধান একজন রাজা। আবার একটি সাম্রাজ্য একটি সার্বভৌম রাষ্ট্র, যার রাষ্ট্রপ্রধান একজন সম্রাট। এই রাজ্য এবং সাম্রাজ্যগুলো যুদ্ধ অভিযানে বিজয়ের মাধ্যমে প্রতিষ্ঠা করা হতো। পৃথিবীতে প্রায় ৭,০০০ বছর পূর্ব সময় হতে এই ধরনের রাষ্ট্রগুলো অস্তিত্বে আসা শুরু করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত পৃথিবীতে এভাবেই যুদ্ধ অভিযানে বিজয়ের মাধ্যমে এই ধরনের রাষ্ট্রগুলো প্রতিষ্ঠা করা হতো। যখন কোনো রাজা বাদশাহ সিদ্ধান্ত নিত যে সে যথেষ্ট শক্তি অর্জন করেছে, তখন অন্য ভূখণ্ডে আক্রমণ চালাতো। তৎকালীন সময়ে অন্য ভূখণ্ডে আক্রমণ চালানো খারাপভাবে দেখা হতো না, কারণ শক্তি থাকলে সে নিজেও অন্য ভূমিতে আক্রমণ করত। আমরা যখন ইতিহাস পড়ি তখন সাইরাস, আলেকজান্ডার, অশোকা বা চেঙ্গিস খানকে দোষারোপ করি না যে কেন তারা অন্য ভূখণ্ডে আক্রমণ করেছিল। ইতিহাস তাদেরকে বিজয়ী হিসেবেই উপস্থাপন করে। একইভাবে মুসলিম সাম্রাজ্য যেমন উমাইয়া সাম্রাজ্য, আব্বাসীয় সাম্রাজ্য, ওসমানী সাম্রাজ্য বা মুঘল সাম্রাজ্য, ইতিহাস তাদেরকেও দোষারোপ করে না যে কেন তারা অন্য ভূখণ্ডে আক্রমণ করেছিল। আমাদের মনে রাখতে হবে যে সে সময় রাষ্ট্র এভাবেই তৈরি করা হতো। সেই রাষ্ট্রের রাজা এবং সম্রাটের সাথে মানুষের সম্পর্ক ছিল হাকেম এবং মেহকুম হিসেবে, অর্থাৎ শাসকের সাথে প্রজার সম্পর্ক। ব্রিটিশরা যখন ভারতবর্ষ শাসন করেছে তখন আমাদের পূর্বপুরুষরাও তাদের প্রজা ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত পৃথিবীতে এমন অসংখ্য রাজ্য আর সাম্রাজ্য সৃষ্টি হয়েছে। এই রাষ্ট্রগুলোর সীমানা যুদ্ধের জয় পরাজয় ঠিক করে দিত। বিজয়ী হলে রাষ্ট্রের সীমানা বৃদ্ধি পেত, আর পরাজিত হলে রাষ্ট্রের সীমানা কমে আসত। উদাহরণস্বরূপ, আফগানিস্তান অসংখ্যবার হিন্দুস্তান বা ভারতবর্ষের অংশ হয়েছে, আবার অন্য রাজ্য বা সাম্রাজ্যের অংশ হয়েছে। একইভাবে বর্তমান বাংলাদেশ ভূখণ্ড ইতিহাসে বারবার ভারতবর্ষের অংশ হয়েছে, আবার স্বাধীন হয়েছে। বর্তমান আধুনিক যুগে যেই ভিত্তির উপর রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়, আজ থেকে ৭০-৮০ বছর পূর্বে এমনটা হতো না। আমরা মুসলমানরা হাজার বছরের অধিক সময় ধরে এভাবেই পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রাষ্ট্র প্রতিষ্ঠা করেছি। প্রসিদ্ধ কিছু রাষ্ট্রের নাম আপনাদের সামনে তুলে ধরছি। খিলাফত হিসেবে ছিল রাশিদুন খিলাফত, উমাইয়া খিলাফত, আব্বাসীয় খিলাফত, স্পেনের উমাইয়া কর্দোবা খিলাফত, ফাতিমি খিলাফত, ওসমানীয় খিলাফত। পারস্য বা ইরানের কিছু প্রসিদ্ধ রাষ্ট্রগুলো হল সামানি সাম্রাজ্য, খোয়ারিজমি সাম্রাজ্য, গজনভি রাজবংশ, সাফাভি সাম্রাজ্য। মধ্যপ্রাচ্যের কিছু প্রসিদ্ধ রাষ্ট্রগুলো হল তুলুনি রাজবংশ, আইয়ুবীয় রাজবংশ, কায়রোর মামলুক সালতানাত। আনাতোলিয়া বা তুর্কির প্রসিদ্ধ রাষ্ট্রগুলো হল সেলজুক সাম্রাজ্য, জেনগি রাজবংশ। দক্ষিণ এশিয়ার কিছু প্রসিদ্ধ রাষ্ট্রগুলো হল ঘুরি সাম্রাজ্য, গজনভি রাজবংশ, দিল্লির মামলুক সাম্রাজ্য, খিলজি রাজবংশ, তুঘলক রাজবংশ। দক্ষিণ ভারতের বাহমানি সালতানাত, বাংলা সালতানাত, জৌনপুর সালতানাত, গুজরাট সালতানাত, মধ্যপ্রদেশের মালওয়া সালতানাত, লোদি রাজবংশ, ঢাকার সালতানাত, মুঘল সাম্রাজ্য, বিহারের সুরি সাম্রাজ্য, দক্ষিণ ভারতের মাহিসুর রাজ্য। এভাবে আফ্রিকাতেও গত ১০০০ বছরে মুসলমানরা ৫০টিরও অধিক ছোট বড় রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল। এই সবগুলো মুসলিম রাষ্ট্র যুদ্ধ অভিযানে বিজয়ের মাধ্যমে প্রতিষ্ঠা করা হয়েছিল, এবং এই মুসলিম রাষ্ট্রগুলোর সীমানা সময়ে সময়ে বাড়ত আবার কমত। নির্ভর করত কোন মুসলিম রাষ্ট্র যুদ্ধে জয়ী হয়েছে আর কোন মুসলিম রাষ্ট্র যুদ্ধে পরাজিত হয়েছে। তৎকালীন সময়ে গোটা পৃথিবীর সকল রাষ্ট্রগুলোতে রাজা মহারাজাদের সাথে জনসাধারণের সম্পর্ক সম অধিকারের ভিত্তিতে প্রতিষ্ঠিত ছিল না, হোক সেটা মুসলিম রাষ্ট্র অথবা অমুসলিম রাষ্ট্র। রাজ্যের শাসক ছিল হাকেম এবং রাজ্যে বসবাসকারী জনসাধারণ ছিল মেহকুম, অর্থাৎ স্বাধীন সার্বভৌম রাজার অধীনে বসবাসকারী জনসাধারণ।
সে সময় আদর্শ রাজা বলতে তাকেই বোঝানো হতো যে তার প্রজাদের সাথে সদয় আচরণ করে, তাদের কষ্ট লাঘব করে। কিন্তু রাজা ও প্রজাদের মধ্যে সম্পর্ক কখনোই সমান ছিল না। সম অধিকারের ভিত্তিতে তাদের মধ্যে কোনো সম্পর্ক স্থাপিত হয়নি। রাজা সব সময় স্বাধীন, সার্বভৌম ছিল, আর প্রজারা ছিল তার অধীন। এর ব্যতিক্রম ছিল শুধু খোলাফায়ে রাশিদিনদের শাসনামল। খোলাফায়ে রাশিদিনদের শাসনামল নিয়ে অন্য কোনো ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। 1500 খ্রিস্টাব্দ হতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত ইউরোপের কয়েকটি ধনী ও শক্তিশালী দেশ গোটা আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, এশিয়া এবং ক্যারিবীয় অঞ্চলে তাদের উপনিবেশ স্থাপন করে। এই ঔপনিবেশিক সাম্রাজ্যগুলোর রাজা বাদশাদের সাথে আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, এশিয়ার মানুষের সম্পর্কও একই রকম ছিল, অর্থাৎ শাসকের সাথে প্রজাদের সম্পর্ক। তবে এই ইউরোপীয় শক্তিগুলোর উপনিবেশ প্রতিষ্ঠার পেছনে উদ্দেশ্য ছিল বৈষম্য, সহিংসতা এবং শোষণের মাধ্যমে অর্থনৈতিক আধিপত্য বিস্তার করা। এই ইউরোপীয় ঔপনিবেশিক সাম্রাজ্যগুলোর সীমানা যুদ্ধ অভিযানে বিজয়ের মাধ্যমে প্রতিষ্ঠা করা হয়েছিল, যেখানে সাম্রাজ্যগুলোর সীমানা সময়ে সময়ে বাড়ত আবার কমত। তৃতীয় প্রকার রাষ্ট্র হল নেশন স্টেট বা জাতিরাষ্ট্র। ইতিহাসের অনেকগুলো ধাপ অতিক্রম করে ধীরে ধীরে জাতিরাষ্ট্রের ধারণা অস্তিত্বে আসে। জাতিরাষ্ট্রকে অস্তিত্বে আসার জন্য এটা আবশ্যক ছিল যে রাজতন্ত্রকে দুর্বল করে দিতে হবে। এজন্য পশ্চিম ইউরোপে সর্বপ্রথম রিপাবলিক বা প্রজাতন্ত্রের ধারণা জন্ম লাভ করে। প্রজাতন্ত্র হলো এমন একটি সরকার ব্যবস্থা যেখানে সর্বোচ্চ ক্ষমতা থাকে জনগণের হাতে। বিপরীতে রাজতন্ত্র হলো এমন একটি সরকার ব্যবস্থা যেখানে সর্বোচ্চ ক্ষমতা থাকে রাজার হাতে। সর্বপ্রথম 1517 খ্রিস্টাব্দে জার্মানিতে রোমান ক্যাথলিক চার্চের বিরুদ্ধে প্রোটেস্ট্যান্ট রিফরমেশন মুভমেন্ট বা প্রোটেস্ট্যান্ট সংস্কার আন্দোলন শুরু হয়, যার নেতৃত্বে ছিলেন জার্মান ধর্মযাজক মার্টিন লুথার। পরবর্তীতে সুইস যাজক জন কালভা এবং অন্যান্য অগ্রবর্তী প্রোটেস্ট্যান্ট সংস্কার আন্দোলনকারীরা এই আন্দোলন অব্যাহত রাখেন। এরপর ইংল্যান্ডে 1648 খ্রিস্টাব্দে শুরু হয় ইংলিশ রেভলিউশন, যা 1688 খ্রিস্টাব্দ পর্যন্ত চলমান থাকে, যেখানে রাজতন্ত্রের সাথে বিপ্লবীদের একটি চুক্তি সম্পাদন হয় যে গ্রেট ব্রিটেনে রাজতন্ত্র থাকবে, পাশাপাশি বিপ্লবীরা একটি প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করে রাষ্ট্র পরিচালনা করবে। এরপর 1765 হতে 1791 সালের মধ্যে ঘটে আমেরিকান রেভলিউশন, যেখানে ব্রিটিশদের পরাজিত করে আমেরিকানরা একটি স্বাধীন প্রজাতান্ত্রিক রাষ্ট্র গঠন করে। 1789 সালে সংঘটিত হয় ফ্রেঞ্চ রেভলিউশন বা ফরাসি বিপ্লব, যা পরিপূর্ণভাবে রাজতন্ত্রকে বিলুপ্ত করে দেয়। ইউরোপের রাজনৈতিক প্রেক্ষাপটের এই আমূল পরিবর্তনের পেছনে পুঁজিবাদী ব্যবস্থাকে মূল শক্তি হিসেবে দায়ী করা হয়, কারণ ইতিহাসের এই অধ্যায়কে ভালো করে পর্যালোচনা করলে দেখা যায় যে ইউরোপে রাজতন্ত্র এবং সামন্ততন্ত্র যতটুকু দুর্বল হচ্ছিল, পুঁজিবাদী অর্থনীতি এবং পুঁজিবাদী শ্রেণী ঠিক ততটুকুই শক্তিশালী হয়ে উঠেছিল। অর্থাৎ নগর সভ্যতা ও বাণিজ্যের প্রসারের ফলে পুঁজিবাদী অর্থনীতির প্রসার ঘটেছিল। পুঁজিবাদী অর্থনীতির প্রসারের কারণে পুঁজিবাদী শ্রেণী শক্তিশালী হচ্ছিল, এবং পুঁজিবাদী শ্রেণী শক্তিশালী হওয়ার কারণে রাজতন্ত্র এবং সামন্ততন্ত্র দুর্বল হয়ে পড়েছিল। অর্থাৎ রাজতন্ত্র দুর্বল হওয়ায় পুঁজিবাদী শ্রেণী লাভবান হয়েছিল। এর প্রমাণ হচ্ছে ইংলিশ রেভলিউশন, আমেরিকান রেভলিউশন অথবা ফ্রেঞ্চ রেভলিউশন, এই তিনটি সফল রেভলিউশনের পর গঠিত প্রজাতন্ত্রে সাধারণ গরিব, কৃষক এবং শ্রমিক শ্রেণী তাদের ভোটাধিকার পায়নি। সে সমাজে ভোটাধিকারের জন্য যোগ্যতা হিসেবে সম্পত্তির মালিকানা প্রমাণ করতে হতো। এই নিয়মকে বলা হতো প্রপার্টি কোয়ালিফিকেশন বা সম্পত্তির যোগ্যতা। এই বিপ্লবগুলির ইতিবাচক অর্জন ছিল যে তারা রাজতন্ত্র থেকে সাধারণ মানুষকে মুক্ত করেছিল, কিন্তু এর নেতিবাচক দিকটি হল পুঁজিবাদী শ্রেণী শক্তিশালী হয়ে উঠেছিল। অবিভক্ত ভারতে ব্রিটিশ শাসনামলে মুসলিম লীগ ও কংগ্রেস যেসব নির্বাচনে অংশগ্রহণ করেছিল, সেখানেও সাধারণ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এই নির্বাচনগুলো ক্ষমতাশালী, প্রভাবশালী ও বিত্তশালীদের মধ্যে সীমাবদ্ধ ছিল। কার্ল মার্কসের যুগে 1838 সালে লন্ডন শহরে দি চার্টিস্ট মুভমেন্ট শুরু হয়। সেখানে প্রায় 1,50,000 শ্রমিক তাদের ভোটাধিকারের জন্য একত্রিত হয়েছিল। এই আন্দোলন ছিল শ্রমিক শ্রেণীর দ্বারা চালিত প্রথম কোনো গণ আন্দোলন। শ্রমিকদের এই চার্টারের মূল দাবি ছিল সকল পুরুষের ভোটাধিকার থাকতে হবে এবং প্রপার্টি কোয়ালিফিকেশন বাতিল করতে হবে।
সকল পুরুষরা ভোটাধিকার পেলেও তখন পর্যন্ত নারীদের ভোটাধিকারের বিষয়টি মানুষের চিন্তার জগতে জন্ম লাভ করেনি। পরবর্তী 100 বছরে সংঘটিত বিভিন্ন ধারাবাহিক সমাজতান্ত্রিক আন্দোলনগুলোর কারণে নারীরাও তাদের ভোটাধিকার লাভ করে। একদিকে পুঁজিবাদী শক্তির সহায়তায় রাজতন্ত্রের পরাজয় এবং প্রজাতন্ত্রের বিজয়, অন্যদিকে শ্রমিক জনতার আন্দোলনের ফলে ভোটাধিকার এবং গণতন্ত্রের প্রতিষ্ঠা। এই সব কিছু একত্রে জাতিরাষ্ট্রের ধারণা অস্তিত্বে আসার পটভূমি তৈরি করে। এই পটভূমিতে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ঔপনিবেশিকতার অবসান ঘটলে আমেরিকা এবং ইউরোপের বাহিরেও জাতিরাষ্ট্রগুলো একে একে অস্তিত্বে আসতে শুরু করে। আমাদের মনে রাখতে হবে যে গোটা পৃথিবীতে ঔপনিবেশিকতার অবসান কোনো যুদ্ধের মাধ্যমে ঘটেনি। উদাহরণস্বরূপ, ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান ঘটাতে আমরা কোনো যুদ্ধ করিনি, বরং ব্রিটিশদের সাথে আমাদের একটি চুক্তি সম্পাদিত হয়। 1947 সালে যুক্তরাজ্যের সংসদে দি ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট 1947 ভারতীয় স্বাধীনতা আইন নামে একটি আইন পাশ করা হয়, যার ফলে ব্রিটিশ ভারত দুটি নতুন রাষ্ট্র ভারত এবং পাকিস্তানে পরিণত হয়েছে। ভারতীয় জাতীয় কংগ্রেস, মুসলিম লীগ এবং শিখ সম্প্রদায়ের আইনসভার প্রতিনিধিরা লর্ড মাউন্ট ব্যাটেনের সাথে একটি চুক্তি করেছিলেন, যেটি 3রা জুন পরিকল্পনা বা মাউন্ট ব্যাটেন পরিকল্পনা নামে পরিচিত। এই পরিকল্পনাটি ছিল স্বাধীনতার জন্য শেষ পরিকল্পনা, যার মধ্যে এই নীতিগুলি অন্তর্ভুক্ত ছিল। ব্রিটিশ ভারত বিভাগের মূল নীতিটি ব্রিটিশ সরকার দ্বারা গৃহীত। উত্তরসূরি সরকারগুলিকে ডোমিনিয়ন স্ট্যাটাস বা অধিরাজ্যের মর্যাদা দেওয়া হবে। পাকিস্তান এবং ভারত উভয় দেশ স্বায়ত্তশাসন এবং সার্বভৌমত্ব পাবে। তারা নিজেদের সংবিধান তৈরি করতে পারবে। দুটি প্রধান কারণের উপর ভিত্তি করে প্রিন্সলি স্টেট বা দেশীয় রাজ্যগুলিকে ভারত বা পাকিস্তানের যে কোনো একটিতে যোগদানের অধিকার দেওয়া হচ্ছে। কারণ দুটি হল ভৌগোলিক সংলগ্নতা এবং জনগণের ইচ্ছা। ব্রিটিশ শাসন পর্যন্ত ভারতবর্ষের পূর্ববর্তী সকল রাষ্ট্রগুলোর সীমানা নির্ধারিত হতো যুদ্ধ অভিযানে বিজয়ের মাধ্যমে। কিন্তু 1947 সালে যখন ব্রিটিশ ভারতকে 2 ভাগে বিভক্ত করা হয়, তখন পাকিস্তান ও ভারত রাষ্ট্রের সীমানা নির্ধারিত হয় ব্রিটিশদের সাথে করা চুক্তির মাধ্যমে। এই চুক্তি অনুযায়ী ভারত বা পাকিস্তান তাদের সীমানার বাহিরে অন্য কোনো ভূখণ্ডকে নিজেদের বলে দাবি করতে পারবে না। চুক্তি কার্যকর হওয়ার সময় হতে ভারতে বসবাসকারী সকল ধর্ম, বর্ণ, জাতিগোষ্ঠীর মানুষ সম অধিকারের ভিত্তিতে ভারতের নাগরিক বলে গণ্য হবে। একইভাবে পাকিস্তানে বসবাসকারী সকল ধর্ম, বর্ণ, জাতিগোষ্ঠীর মানুষ সম অধিকারের ভিত্তিতে পাকিস্তানের নাগরিক বলে গণ্য হবে। পৃথিবীর প্রায় সবগুলো উপনিবেশই এভাবে স্বাধীন রাষ্ট্র হিসেবে জন্ম লাভ করেছে, যেখানে ট্রান্সফার অফ পাওয়ার বা ক্ষমতা হস্তান্তর এবং সীমানা নির্ধারিত হয়েছে কিছু চুক্তিতে সম্মতি প্রদানের মাধ্যমে। বিভিন্ন ঔপনিবেশিক শক্তিগুলোর সাথে করা এই চুক্তিগুলি বিশ্বের সমস্ত আধুনিক জাতিরাষ্ট্রের ভিত্তি। বর্তমান বিশ্বের সকল জাতিরাষ্ট্র গণতান্ত্রিক ও প্রজাতান্ত্রিক হলেও এই চুক্তিগুলোর কারণেই এখনও অনেক রাষ্ট্রে সাংবিধানিক রাজতন্ত্র প্রতিষ্ঠিত আছে, যেমন মালয়েশিয়া, থাইল্যান্ড, কম্বোডিয়া, অস্ট্রেলিয়া, কানাডা এবং আরও কয়েকটি দেশ। এই সবগুলো দেশ সাংবিধানিক রাজতান্ত্রিক দেশ, যেখানে রাজবংশগুলো টিকে থাকলেও রাষ্ট্র পরিচালনা করছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত সরকার। 20 শতাব্দীতে জাতিরাষ্ট্রগুলো জন্ম লাভের পর কোনো জাতিরাষ্ট্রেই নাগরিকদের মধ্যে কোনো শ্রেণী সৃষ্টি করা হয়নি, যে অমুক ধর্মের মানুষ প্রথম শ্রেণী, অমুক বর্ণের মানুষ দ্বিতীয় শ্রেণী, অমুক জাতির মানুষ তৃতীয় শ্রেণী ইত্যাদি। উদাহরণস্বরূপ, ভারত যখন 1947 সালের 15ই আগস্ট স্বাধীন হয়, তখন সে তার সংবিধানে হিন্দু নাগরিকদের প্রথম শ্রেণীর নাগরিক, মুসলমানদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক, বৌদ্ধদের তৃতীয় শ্রেণীর নাগরিক ঘোষণা করেনি। ভারতের হিন্দু নাগরিকরাও গত 70 বছরে কখনো একজোট হয়ে এমনটা দাবি করেনি যে সকল অহিন্দুদের সাংবিধানিকভাবে দ্বিতীয় শ্রেণীর নাগরিক ঘোষণা করতে হবে। মালয়েশিয়া বা ইন্দোনেশিয়া যখন স্বাধীন হয়ে জাতিরাষ্ট্র গঠন করে, তখন সে তার সংবিধানে অমুসলিম নাগরিকদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক ঘোষণা করেনি। মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার মুসলমানরাও কখনো একজোট হয়ে দাবি করেনি যে সকল অমুসলিমদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক ঘোষণা করতে হবে। অর্থাৎ সাংবিধানিকভাবে, সামাজিকভাবে এবং রাজনৈতিকভাবে পৃথিবীর সকল জাতিরাষ্ট্রের নাগরিকরা দেশের মালিকানায় সমান অংশীদার। সম অধিকারের ভিত্তিতে তারাও দেশের মালিক। তবে প্রত্যেক ধর্মের কিছু কট্টরপন্থী উগ্রবাদীরা এই সামাজিক চুক্তিকে এখনও মেনে নিতে পারেনি। উদাহরণস্বরূপ, ভারতের কট্টর হিন্দুত্ববাদীরা, ইউরোপ ও আমেরিকার হোয়াইট সুপ্রিমেসিস্টরা,
মুসলিম বিশ্বের উগ্রবাদীরা, মিয়ানমারের বৌদ্ধ উগ্রবাদীরা এবং ইসরায়েলের জায়নিস্ট উগ্রবাদীরা। বিংশ শতাব্দীর শুরুর ভাগ হতে গত 100 বছরে পৃথিবী এক আমূল পরিবর্তনের মধ্য দিয়ে গিয়েছে, যেখানে হাতে গোনা কিছু ব্যতিক্রম ব্যতীত সারা বিশ্ব থেকে রাজতন্ত্র বিলুপ্ত হয়ে গিয়েছে এবং একের পর এক স্বাধীন সার্বভৌম জাতিরাষ্ট্র অস্তিত্বে এসেছে। প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তিগুলো জয়লাভের পর 1920 সালের জানুয়ারি মাসে লিগ অফ নেশনস সৃষ্টি করে। লিগ অফ নেশনস সৃষ্টির পেছনে এই বিজয়ী শক্তিগুলোর প্রধান উদ্দেশ্য ছিল পৃথিবীতে বৈশ্বিক শান্তি রক্ষা করা, অন্তত পশ্চিমা বিশ্বে শান্তি শৃঙ্খলা বজায় রাখা, অর্থাৎ একটি সম্মিলিত নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে যে কোনো ধরনের যুদ্ধকে এড়ানো এবং সমঝোতা ও সালিশের মাধ্যমে আন্তর্জাতিক দ্বন্দ্বের নিরসন করা, পাশাপাশি পুরো পৃথিবীর উপর মিত্রশক্তিগুলোর রাজনৈতিক প্রভাবকে বজায় রাখা। ইউরোপিয়ান পশ্চিমা মিত্রশক্তিগুলো বুঝতে পেরেছিল যে রাজ্য আর সাম্রাজ্য প্রতিষ্ঠার জামানা ধীরে ধীরে শেষ হয়ে আসছে। এখন যেভাবে তারা সুদূর ইউরোপ থেকে ভারতীয় উপমহাদেশ সহ গোটা আফ্রিকা এবং এশিয়ার বিভিন্ন অঞ্চলগুলো সরাসরি শাসন করছে, গত 200 বছরে যেভাবে পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে ঔপনিবেশিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে, বদলে যাওয়া পৃথিবী হয়তো তাদেরকে আর এই সুযোগ দিবে না। তাই এমন একটি বৈশ্বিক ব্যবস্থা তৈরি করা প্রয়োজন যাতে এই পরিবর্তিত ভূ রাজনৈতিক পরিস্থিতিতে এবং বিংশ শতাব্দীর এই নতুন নতুন ধারণার যুগেও মিত্রশক্তিগুলো তাদের আধিপত্য বজায় রাখতে পারে, বা কম পক্ষে আধিপত্য বজায় রাখার ন্যূনতম সুযোগ বাকি থাকে। বদলে যাওয়া পৃথিবীতে এই নতুন ধারণাগুলো কি? ধীরে ধীরে বিশ্ব এই ধারণার দিকে এগিয়ে যাচ্ছিল যে আগ্রাসী যুদ্ধ বা অন্য ভূখণ্ডে আক্রমণ আন্তর্জাতিক আইনের পরিপন্থী হওয়া উচিত এবং সেই ভূখণ্ড জোর করে দখলে রাখাও আন্তর্জাতিক আইনের পরিপন্থী হওয়া উচিত। এই ধারণার ফলেই 1928 সালে কেলগ-ব্রায়ান্ট প্যাক্ট বা কেলগ-ব্রায়ান্ট চুক্তি স্বাক্ষরিত হয়। পরবর্তীতে কেলগ-ব্রায়ান্ট চুক্তির অনুরূপ বিধানগুলিকে জাতিসংঘের চার্টার বা সনদের অন্তর্ভুক্ত করা হয়, অর্থাৎ এই চুক্তির বিধানগুলোকে আন্তর্জাতিক আইন হিসেবে স্বীকৃতি দেয়া হয়, যেখানে মেনে নেওয়া হয় যে আগ্রাসী যুদ্ধের মাধ্যমে কোনো অঞ্চলে কারো বিজয় বৈধ হতে পারে না। কেলগ-ব্রায়ান্ট চুক্তি এবং জাতিসংঘের চার্টারে বলা হচ্ছে যে আগ্রাসী যুদ্ধের মাধ্যমে কোনো অঞ্চলে কারো বিজয় কখনোই বৈধ হবে না। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসবে, আমরা কিভাবে একটি নির্দিষ্ট অঞ্চল ঠিক করব, অর্থাৎ কোনো নির্দিষ্ট ভূখণ্ড বা অঞ্চলে কাদের সার্বভৌমত্ব বৈধ তা কিভাবে নির্ধারণ করব? এই প্রশ্নের উত্তর একটি, আর তা হলো জাতিরাষ্ট্র, অর্থাৎ একক জাতিগত পরিচয় বা জাতীয় আদর্শকে ভিত্তি করে গঠিত রাষ্ট্র। সুতরাং পৃথিবীর ভিন্ন ভিন্ন অঞ্চল বা ভূখণ্ডকে জাতিরাষ্ট্রের রূপ দিতে হবে, যেখানে শুধুমাত্র সেই নির্দিষ্ট জাতিগোষ্ঠীর সার্বভৌমত্ব বৈধ থাকবে এবং যেখানে অন্য কোনো জাতিগোষ্ঠীর আগ্রাসী যুদ্ধের মাধ্যমে ভূমি দখল বৈধ হবে না। এই কারণেই ইসরায়েল কর্তৃক ফিলিস্তিন ভূখণ্ড দখল আন্তর্জাতিক আইন অনুযায়ী অবৈধ এবং এটি একটি অপরাধ। এখন জাতিরাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে প্রথমেই যে প্রশ্নটি সামনে চলে আসে তা হলো এই সার্বভৌম রাষ্ট্রের ভিত্তি কি হবে, অর্থাৎ এই রাষ্ট্র কি শুধুমাত্র জাতীয়তার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হবে, নাকি এর ভিত্তি হবে একটি নির্দিষ্ট ভূখণ্ড বা অঞ্চল? আরেকটি প্রশ্ন হলো, একটি নির্দিষ্ট ভূখণ্ডে একাধিক জাতিগোষ্ঠী বসবাস করলে সেই রাষ্ট্রের ভিত্তি কি হবে? যেহেতু জাতিগত ভিত্তিতে মানুষকে আলাদা করা সম্ভব ছিল না, কারণ পৃথিবীর প্রায় সকল ভূখণ্ডেই বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের একত্র বসবাস ছিল। উদাহরণস্বরূপ ভারতবর্ষ, যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সহ নানা জাতিগোষ্ঠীর মানুষের বসবাস। তাই একটি নির্দিষ্ট ভূখণ্ডের উপর ভিত্তি করে জাতিরাষ্ট্রের ধারণাটি আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠা লাভ করে। যে মুহূর্তে আপনি এই বাস্তবতা অর্থাৎ ভূখণ্ডের উপর ভিত্তি করে জাতিরাষ্ট্রের ধারণাটি মেনে নেবেন, তখন এর স্বাভাবিক পরিণতি হলো আপনাকে এটাও মেনে নিতে হবে যে যদি এই জাতিরাষ্ট্রগুলো অস্তিত্বে আসে তবে প্রতিটি জাতির সেলফ ডিটারমিনেশন বা আত্মনিয়ন্ত্রণের অধিকার রয়েছে, অর্থাৎ আন্তর্জাতিক ব্যবস্থায় একটি জাতি তাদের নিজেদের ভাগ্য নির্ধারণের আইনগত অধিকার সংরক্ষণ করে। সুতরাং পৃথিবীর সকল জাতিরাষ্ট্রকে অন্য আরেকটি জাতিরাষ্ট্রের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে স্বীকৃতি দিতে হবে। তারা যদি নিজেদের সরকার নিজেরাই গঠন করতে চায় তাহলে তারা তা করতে পারবে,
এই কারণেই আমরা মুসলিমরা দাবি করি যে ফিলিস্তিন এবং কাশ্মীরের মুসলমানদের সেলফ ডিটারমিনেশন বা আত্মনিয়ন্ত্রণের অধিকার রয়েছে, অর্থাৎ তাদের পৃথক স্বাধীন রাষ্ট্র গঠনের অধিকার রয়েছে, যেমন অধিকার রয়েছে ব্রিটেন বা আমেরিকার খ্রিস্টানদের। মানুষের মৌলিক অধিকার, মানবাধিকার, জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার, সার্বভৌম জাতিরাষ্ট্রের নাগরিকদের শাসক নির্বাচনের অধিকার এবং আইনের শাসন, এই ধরনের বিভিন্ন নতুন নতুন ধারণাকে বিংশ শতাব্দীর শুরুর দিকেই আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেয়া হয়। ৩০০ বছরেরও বেশি সময় ধরে এই সমস্ত ধারণাগুলি নিয়ে পশ্চিমা জগতের বিভিন্ন দর্শনবিদ এবং চিন্তাবিদরা আলোচনা করেছেন। এর ফলেই আজ এই নতুন পৃথিবী, এই নতুন জগৎ শুধু নতুন নতুন যুদ্ধ বিমান তৈরি বা কম্পিউটার তৈরির মধ্যেই সীমাবদ্ধ ছিল না, এর সাথে সাথে সামাজিক বিজ্ঞানের বিকাশ ও অগ্রগতিও হয়েছে। ফলে এই নতুন নতুন ধারণাগুলি বিশ্বকে তার মুঠোয় নিয়ে গেছে। একদিকে পৃথিবীতে জন্ম নেয়া কিছু নতুন ধারণা এবং অন্যদিকে প্রথম বিশ্বযুদ্ধের মিত্রশক্তিগুলোর অপ্রতিরোধ্য বিজয়, এই সব কিছু একটি নতুন ওয়ার্ল্ড অর্ডার, একটি নতুন ইউনিভার্সাল সিস্টেম, একটি নতুন বিশ্ব ব্যবস্থার জন্ম দেয়। সেই নতুন বিশ্ব ব্যবস্থায় লিগ অফ নেশনস ব্রিটেনকে একটি ম্যান্ডেট প্রদান করে যে ব্রিটেন প্রথম বিশ্বযুদ্ধে বিজয়ী শক্তি হলেও ফিলিস্তিন ভূখণ্ডকে তার সাম্রাজ্যে অন্তর্ভুক্ত করবে না, তবে ফিলিস্তিন ভূখণ্ড ব্রিটিশ প্রশাসনের অধীনে পরিচালিত একটি ভৌগোলিক অঞ্চল হবে। ব্রিটিশরা 1922 সালের জুন মাসে লিগ অফ নেশনস থেকে ফিলিস্তিন ভূখণ্ডের জন্য এই কর্তৃত্ব লাভ করে। সাবেক ওসমানীয় সাম্রাজ্যের অধিকৃত অঞ্চলগুলো নিজের পায়ে দাঁড়ানোর আগ পর্যন্ত পরিচালনার জন্য এই ম্যান্ডেট প্রথা বা কর্তৃত্ব প্রদান প্রথা চালু করা হয়েছিল। এভাবেই শক্তির জোরে ব্রিটেন সরাসরি ফিলিস্তিন শাসন করে। ঠিক এরপরই ব্রিটেন ইহুদিদের সাথে করা বালফোর চুক্তি অনুযায়ী ফিলিস্তিন ভূখণ্ডে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার সব রকম ব্যবস্থা গ্রহণ করে। ব্রিটিশ ম্যান্ডেটের 1 বছর পর অর্থাৎ 1923 সালের পরিসংখ্যান অনুযায়ী সে সময় ফিলিস্তিনে মুসলিমদের সংখ্যা ছিল প্রায় 5,90,000 এবং খ্রিস্টানদের সংখ্যা ছিল 73,000-এর কিছু বেশি। অন্যদিকে ইহুদিদের সংখ্যা ছিল প্রায় 84,000। এই 84,000 ইহুদিদের মধ্যে প্রায় সকলেই 1880 সালের পর ফিলিস্তিনে প্রবেশ করেছে। 1923 সালে এটা স্পষ্ট ছিল যে 84,000-এর এই ক্ষুদ্র জনসংখ্যা নিয়ে ইহুদিদের পক্ষে একটি ইহুদি জাতিরাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব ছিল না। তাই ব্রিটেন ইহুদিদের এই প্রচেষ্টাকে আরও সহজ করার চেষ্টা করছিল। পৃথিবীর বিভিন্ন দেশে বসবাসকারী ইহুদিদের ফিলিস্তিনে এসে বসতি নির্মাণে সব রকম সহায়তা করে যাচ্ছিল এই দেশটি। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে ফিলিস্তিন ভূখণ্ডে ইহুদিদের সংখ্যা দাঁড়ায় প্রায় 5,54,000, যেখানে মুসলিমদের সংখ্যা ছিল প্রায় 10,62,000। প্রথম বিশ্বযুদ্ধের ন্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধেও মিত্রশক্তিগুলোই বিজয় অর্জন করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রধান 5 মিত্রশক্তিগুলো ছিল যুক্তরাজ্য, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীন। পরবর্তীতে পূর্ব পশ্চিমের আরও অনেক রাষ্ট্র মিত্রশক্তিতে যোগ দেয়। এই বিশাল বিজয়ের পর প্রধান 5 মিত্রশক্তি লিগ অফ নেশনসকে বিলুপ্ত করে এর স্থানে ইউনাইটেড নেশনস বা জাতিসংঘ প্রতিষ্ঠা করে। এই দীর্ঘ আলোচনার সারমর্ম হল, বর্তমান ইউনাইটেড নেশনস বা জাতিসংঘ সকল জাতি বা রাষ্ট্র মিলে গঠন করেনি। সকল দেশের সাথে সমানভাবে এই আন্তর্জাতিক নীতিগুলোর বিষয়ে আলোচনাও করা হয়নি। প্রকৃত অর্থে জাতিসংঘ হচ্ছে প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ীদের দ্বারা প্রতিষ্ঠিত একটি নতুন বিশ্ব ব্যবস্থা, একটি নতুন ওয়ার্ল্ড অর্ডার। এজন্যই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এই 5টি দেশ: মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া এবং চীন। এবং এই 5টি দেশই ভেটো দেওয়ার ক্ষমতা সংরক্ষণ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাতিসংঘের চার্টার দ্বারা কেলগ-ব্রায়ান্ট চুক্তির বিধানকে পুনরায় নিশ্চিত করা হয় যে আগ্রাসী যুদ্ধের মাধ্যমে ভূখণ্ড দখল শান্তির বিরুদ্ধে অপরাধ। আর্টিকেল 2-এর 4 নং প্যারাগ্রাফে বলা হয়, অল দি মেম্বার্স শ্যাল রিফ্রেইন ইন দেয়ার ইন্টারন্যাশনাল রিলেশনস from the threat or use of force against the territorial integrity or political independence of any state. জাতিসংঘের সকল সদস্য তাদের আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কোনো রাষ্ট্রের আঞ্চলিক অখণ্ডতা বা রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে হুমকি বা শক্তির ব্যবহার থেকে বিরত থাকবে।
বর্তমানে আমরা মুসলিমদের এটা অনুধাবন করতে হবে যে এই 5টি দেশ বিজয়ী এবং তাদের দ্বারা প্রতিষ্ঠিত একটি নতুন বিশ্ব ব্যবস্থায় আমরা বাস করছি। অনেকে হয়তো বলবেন যে পৃথিবীতে 195টি দেশ বা জাতিরাষ্ট্র স্বাধীনতা পেয়েছে, আর এই স্বাধীনতা আমরা অর্জন করেছি, আর এই প্রত্যেকটি জাতিরাষ্ট্র হলো সার্বভৌম রাষ্ট্র। কিন্তু বাস্তবতা হলো জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এই 5টি স্থায়ী সদস্য দেশ ব্যতীত বাকি 190টি দেশ এবং তাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব শুধুমাত্র কিছু নাম। গোটা পৃথিবীর শাসক মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ী এই 5টি দেশ। কিছু নীতির উপর প্রতিষ্ঠিত একটি আন্তর্জাতিক ব্যবস্থা রয়েছে যার উপর ভিত্তি করে তারা গোটা পৃথিবীকে শাসন করছে। এই 5টি দেশের বাইরে আর কোনো শক্তি নেই যা তাদের চ্যালেঞ্জ করতে পারে। মুসলমানরাও এমন কোনো সক্ষমতা অর্জন করতে পারেনি যা তাদের চ্যালেঞ্জ করতে পারে। সুতরাং এই 5 ভেটো রাষ্ট্রই আসলে পৃথিবীর শাসক রাষ্ট্র। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1947 সাল থেকেই এই ভেটো রাষ্ট্রগুলো প্রকাশ্যভাবে দুটি ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হয়ে আছে। একদিকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্স, আর অন্যদিকে রাশিয়া এবং চীন। আপনারা হয়তো এখন প্রশ্ন করতে পারেন যে আমি ভিডিও শুরুতে বলেছিলাম নাগরিকরাই রাষ্ট্রের মালিক এবং তারাই সার্বভৌম, তাহলে এখন এই কথা কেন বলছি যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এই 5টি স্থায়ী সদস্য দেশ ব্যতীত বাকি 190টি দেশ এবং তাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব শুধুমাত্র কিছু নাম? এর জবাব হলো, আমি যখন বলেছি যে নাগরিকরা রাষ্ট্রের মালিক এবং তারাই সার্বভৌম, এর অর্থ একটি নির্দিষ্ট ভূখণ্ডের উপর ভিত্তি করে গঠিত জাতিরাষ্ট্রে শুধুমাত্র সেই নির্দিষ্ট জাতিগোষ্ঠীর সার্বভৌমত্ব বৈধ। সেখানে অন্য কোনো জাতিগোষ্ঠীর আগ্রাসী যুদ্ধের মাধ্যমে ভূমি দখল বৈধ হবে না। আর আমি যখন বলেছি যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এই 5টি স্থায়ী সদস্য দেশ ব্যতীত বাকি 190টি দেশ এবং তাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব শুধুমাত্র কিছু নাম, এর অর্থ জাতিরাষ্ট্রগুলো যদিও স্বাধীন এবং সার্বভৌম, তবে এই 5টি স্থায়ী সদস্য দেশ তাদের নিজ নিজ ভূ রাজনৈতিক স্বার্থকে সুরক্ষার জন্য অন্য রাষ্ট্রগুলোর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে বিভিন্ন পন্থায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবিত করে থাকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে ফিলিস্তিন ভূখণ্ডে ব্রিটিশ ম্যান্ডেট শেষ হওয়ার পর জাতিসংঘ 1947 সালে আরব ও ইহুদি রাষ্ট্র গঠন করার সুপারিশ করে এবং একই সাথে জেরুজালেম শহরের জন্য জাতিসংঘের নিয়ন্ত্রণে বিশেষ আন্তর্জাতিক শাসন চালুর সুপারিশও করা হয়। জাতিসংঘের সাধারণ পরিষদে তৎকালীন সদস্যভুক্ত 57 রাষ্ট্রের মধ্যে 33টি রাষ্ট্র এই সুপারিশের পক্ষে ভোট প্রদান করে, 13টি রাষ্ট্র এর বিপক্ষে ভোট দেয়, 10টি রাষ্ট্র ভোট প্রদানে বিরত থাকে, আর একটি রাষ্ট্র সাধারণ পরিষদের সেই অধিবেশনে অনুপস্থিত থাকে। কোনো এক অজানা কারণে সোভিয়েত ইউনিয়ন এই সুপারিশের পক্ষে ভোট প্রদান করে। অপরদিকে কমিউনিস্ট চীন এই সিদ্ধান্তের বিপক্ষে ভোট না দিয়ে বরং ভোট প্রদানে বিরত থাকে। জাতিসংঘের এই সুপারিশ ন্যায়সঙ্গত ছিল কিনা বা এই সুপারিশ ফিলিস্তিনিদের সাথে অন্যায় হয়েছিল কিনা সেই বিতর্ক করে কোনো লাভ নেই। আমরা মুসলমানদের প্রথমে মৌলিক বিষয়টি অনুধাবন করতে হবে যে ফিলিস্তিন ভূখণ্ড বিভক্ত করার সম্পূর্ণ সিদ্ধান্তটি প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ীদের দ্বারা নেওয়া হয়েছিল এবং এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তাদের দ্বারা ডিজাইন করা একটি ব্যবস্থার মধ্য দিয়ে। তাই আমরা পরাজিতরা যতক্ষণ না সেই অবস্থার পরিপূর্ণ পরিবর্তন করতে পারব যেই অবস্থার ভিত্তিতে এই বিজয়ীরা তাদের বিজয় অর্জন করেছিল, ততক্ষণ পর্যন্ত আমরা মুসলিমরা ফিলিস্তিন বিষয়ে জাতিসংঘের নেয়া এই সিদ্ধান্তের বিষয়ে কিছুই করতে পারব না এবং আমরা আমাদের সিদ্ধান্ত অন্যের উপর চাপিয়ে দিতেও পারব না। এখন আপনি যতই লড়াই করুন, যতই পাথর নিক্ষেপ করুন, যতই ইন্তিফাদা শুরু করুন অথবা বিভিন্ন মুসলিম রাষ্ট্রের সমন্বয়ে যত বড় ওআইসি গঠন করুন, আপনি এই অবস্থার পরিবর্তন করতে পারবেন না। এটাই বাস্তবতা। তবে যেদিন এই অবস্থাকে উল্টে দিতে পারব সেদিন সব কিছুই আমাদের অনুকূলে থাকবে ইনশাআল্লাহ। জাতিসংঘের নেওয়া সুপারিশকে মেনে 1948 সালে ইসরায়েল রাষ্ট্র ঠিকই অস্তিত্বে আসলো, আর 1 বছর পর 1949 সালে ইসরায়েল জাতিসংঘের সদস্য পদ লাভ করল। কিন্তু আমরা মুসলিমরা সেই সিদ্ধান্তের বিরোধিতা করে কিছুই অর্জন করতে পারিনি, বরং যা ছিল তাও হারিয়েছি। 1967 সালের 6 দিনের যুদ্ধে
ইসরায়েলি বাহিনী মিশরের কাছ থেকে গাজা ভূখণ্ড, জর্ডানের কাছ থেকে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম এবং সিরিয়ার কাছ থেকে গোলান মালভূমি ছিনিয়ে নেয়। এখন অবধি এই অঞ্চলগুলো ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে আছে, প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে। এই বাস্তবতার পরিপ্রেক্ষিতে বলতেই হয় যে প্রথম বিশ্বযুদ্ধের পরাজিত শক্তি হিসেবে 1947 সালেই আমাদের উচিত ছিল জাতিসংঘের নেয়া সুপারিশকে মেনে নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে মুসলিম নেতৃত্বের উচিত ছিল এমন কর্মসূচি গ্রহণ করা যাতে আমরা তাদের এই জয়কে পরাজয়ে পরিণত করতে পারি এবং আমাদের এই পরাজয়কে জয়ে পরিণত করতে পারি। মনে রাখবেন, আমরা প্রথম বিশ্বযুদ্ধের পরাজিত শক্তি। আমাদের জন্য উচিত ছিল তুলনামূলকভাবে বেশি কৌশলী হওয়া, কিন্তু আমরা কি করলাম? আমাদের অবস্থা এমন যে পাথরই তোমার কাছে আছে তা ছুঁড়ে মারো। এর ফলস্বরূপ আমাদের কাছে যা ছিল তাও হারিয়েছে, যা আছে তাও হারাচ্ছে। ফিলিস্তিনকে কেন্দ্র করে বিগত 70 বছরে আমাদের দ্বারা গৃহীত কর্মপরিকল্পনাগুলো কোনোভাবেই মেনে চলার উপযুক্ত নয়। আমাদের বুঝতে হবে যে ফিলিস্তিন বিভাজন আন্তর্জাতিক পর্যায়ে নেওয়া একটি সিদ্ধান্ত। এই সিদ্ধান্তকে উল্টে ফেলার জন্য আমাদের সেই একই সংগ্রাম করতে হবে যা পশ্চিমের জাতিগুলো বিগত 300 বছর ধরে করেছে। যেদিন আমরা তাদেরকে এই প্রতিযোগিতায় পরাজিত করতে পারব, সেদিন আবার আমাদের সিদ্ধান্তগুলো তাদের উপর চাপিয়ে দিতেও পারব। আশা করি আমরা মুসলিমরা সততার সাথে এবং বাস্তবসম্মতভাবে উপরে বর্ণিত বিষয়গুলোকে পর্যালোচনা করব। তবেই উপযুক্ত সময় আসার আগ পর্যন্ত যতটুকু আছে তা রক্ষা করতে পারব।